সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সামনে একটি নতুন ক্লাস উপহার দিতে চলেছি। তোমাদের সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র গ্রন্থ থেকে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব আজব শহর কলকাতা। এটি থেকে অত্যন্ত টেক্সট খুঁটিয়ে 82টি এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর, যেখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন যদি দেয় তোমরা 100% কমন পাবে। তাই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ইউটিউবে এই প্রথম বিশ্বাস টিউটোরিয়াল কিন্তু টেক্সট খুঁটিয়ে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে এই প্রথম কেউ একজন টেক্সট খুঁটিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করছে। তাই অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। আজকে আমি 82টি প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর, আজব শহর কলকাতা এটি কি ধরনের রচনা? এটি একটি প্রবন্ধ। আজব শহর কলকাতা প্রবন্ধের লেখককে? সৈয়দ মুজতবা আলী। নেক্সট, সৈয়দ মুজতবা আলী কোন কোন বিষয়ে দক্ষ ছিলেন? লেখক, সাংবাদিক, ভ্রামণিক, একাডেমিক, পণ্ডিত ও বহু ভাষায় দক্ষ ছিলেন। নেক্সট, সৈয়দ মুজতবা আলীর জন্মস্থান কোথায়? বর্তমান বাংলাদেশের সিলেটের করিমগঞ্জ। সৈয়দ মুজতবা আলীর জন্ম সাল উল্লেখ করো। 1904 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর। 6 নম্বর, কত খ্রিস্টাব্দে সৈয়দ মুজতবা আলীর দেহাবসান ঘটে বা সৈয়দ মুজতবা আলী মারা যান? 1974 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি। 7 নম্বর, আধুনিক বাংলা সাহিত্যে উপন্যাস, ছোট গল্প, অনুবাদমূলক রচনা এবং রম্য রচনা লিখলেও সৈয়দ মুজতবা আলী কিসের জন্য বেশি জনপ্রিয়? ভ্রমণ কাহিনীর জন্য। 8 নম্বর, সৈয়দ মুজতবা আলী কোন কোন ছদ্মনামে পরিচিত? দেখো, সৈয়দ মুজতবা আলী কিন্তু 10টি ছদ্মনামে পরিচিত। তিনি 10টি ছদ্মনাম ব্যবহার করতেন। সেগুলি হলো টেকচাঁদ রায়, ওমর খৈয়াম, সত্যপীর, প্রিয়দর্শী, গোলাম মৌলা, মুসাফির, রায় পিথৌড়া, বিষ্ণু শর্মা, দারাশিকো এবং ইন্দ্রাণী সরকার। নেক্সট, সৈয়দ মুজতবা আলী কোন কোন পত্রিকার লেখক ছিলেন? দেশ, আনন্দবাজার, বসুমতী, সত্যযুগ, মহাম্মদী প্রভৃতি। 10 নম্বর, আজব শহর কলকাতা প্রবন্ধটির উৎস কী বা কোথা থেকে নেওয়া হয়েছে? পঞ্চতন্ত্র নামক গ্রন্থের অন্তর্গত হচ্ছে আজব শহর কলকাতা প্রবন্ধটি। পঞ্চতন্ত্র কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1952 খ্রিস্টাব্দে। 12 নম্বর, দেখো 12 নম্বর বলছে পঞ্চতন্ত্র কী ধরনের রচনা? এটি হচ্ছে রম্য রচনা। নেক্সট, আজব শহর কলকাতা প্রবন্ধটি কোন ঢঙে লেখা হয়েছে? বৈঠকি ঢঙে লেখা হয়েছে। 14, প্রাবন্ধিক ছেলেবেলা থেকে কি শুনে আসছেন? আজব শহর কলকাতা এটা শুনে আসছেন। 15, বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই। প্রাবন্ধিক কোন প্রমাণ কম পেয়েছেন? কলকাতা যে আজব শহর তার প্রমাণ কম পেয়েছেন। 16, প্রাবন্ধিক কি নিয়ে একটি প্রামাণিক প্রবন্ধ লিখবেন বলে ভেবেছেন? আজব শহর কলকাতা নিয়ে। নেক্সট, প্রামাণিক প্রবন্ধ লিখতে বসে কি শুরু হয়েছে? জোর বৃষ্টি। পরের প্রশ্ন, প্রামাণিক শব্দের অর্থ কী? দেখো, আমি 3টি অর্থ লিখেছি। প্রামাণ্য, প্রমাণ বিষয়ক, প্রমাণ সিদ্ধ। যেটি অপশানে পাবে সেটাতেই তোমরা টিক দেবে। কিসের বেদনা বেজে উঠেছিল? সমীরণে পথ হারানোর বেদনা। সমীরণ কি? সমীরণ হচ্ছে বাতাস। 21, যদিও পথ হারায়নি তবুও সমস্যাটা একই। কে কিসে পথ হারায়নি? প্রাবন্ধিক সমীরণে পথ হারাননি। নেক্সট, প্রাবন্ধিকের কোন কোন জিনিস নেই? ছাতা নেই, বর্ষাতি নেই। 23, প্রাবন্ধিকের কিসে চড়বার মতো তাগদ নেই? ট্রামে। নেক্সট, তাগদ শব্দের অর্থ কী? শক্তি বা সামর্থ্য। 25 নম্বর, প্রবন্ধে কি মাথায় থাকার কথা বলা হয়েছে? বাস। নেক্সট, প্রাবন্ধিকের কোন গাড়িতে চড়তে বুক কচকচ করে? ট্যাক্সিতে চড়তে। পরের প্রশ্ন 27 নম্বর, কোন বিষয়টি প্রাবন্ধিকের কাছে পথ হারানোর মতোই মনে হয়েছে? বাড়ি ফেরার চিন্তার বেদনাটা।
28 কে পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে? কোনো এক ফরাসি। পরের প্রশ্ন, পথ হারানো ফরাসিটি কি খোয়াবার জন্য বইয়ের দোকান খুলেছে? তার ট্যাঁকের 2টি পয়সা। ট্যাগ বানানে টয়জফলা আকারের মাথায় একটা চন্দ্রবিন্দু মিস্টেক হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই টয়জফলা আকারের মাথায় একটা চন্দ্রবিন্দু হবে। 30 নম্বর, আর যে 2টি পয়সা ট্যাগে আছে তাই খোয়াবার জন্য ফরাসি কি করেছে? বইয়ের দোকান খুলেছে। খোয়ানো শব্দের অর্থ কী? খোয়ানো শব্দের অর্থ হচ্ছে হারানো বা নষ্ট করা। 32 শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না, রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয়। কথাটি কারা বলেন? বাঙালি প্রকাশকরা বলেন। রদ্দি শব্দের অর্থ কী? দেখো, রদ্দি শব্দের অর্থ আমি 3টি লিখেছি: অচল, অব্যবহার্য বা অপকৃষ্ট। 34 কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেচে এ দোকান মুনাফা করবে কি প্রকারে? কোন কথা? উত্তর, বাঙালি প্রকাশকদের বলা শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না, রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয়, এই কথা। 35 তাই আন্দাজ করলুম। প্রাবন্ধিক কি আন্দাজ করলেন? ফ্রেন্স বুকশপ বোধ হয় হাতির দাঁতের মতো। পরের প্রশ্ন, ফ্রেন্স বুকশপকে হাতির দাঁতের মতো বলা হয়েছে কেন? উত্তর, কারণ হাতির দেখানোর এবং খাবার দাঁত আলাদা। এটা বানানটা একটু মিস্টেক হয়েছে, এটা খাবার আকার, ঠিক আছে? হাতির দেখানোর এবং খাবার দাঁত আলাদা। 37 দোকানের নাম বাইরে যদিও ফ্রেন্স বুকশপ, ভিতরে গিয়ে পাবো অন্য মাল। এই প্রসঙ্গে ফ্রেন্স বুকশপকে কিসের সাথে তুলনা করা হয়েছে? হাতির দাঁতের সাথে। কারণ হচ্ছে হাতির যেমন খাবার দাঁত আলাদা এবং দেখানোর দাঁত আলাদা, তেমনি বাইরে লেখা রয়েছে ফ্রেন্স বুকশপ, কিন্তু ভেতরে গেলে পরে অন্যান্য বই পাওয়া যাবে, তাই প্রাবন্ধিক এই কথা বলেছেন। 38 দোকানের নাম বাইরে যদিও ফ্রেন্স বুকশপ, ভিতরে গিয়ে পাবো অন্য মাল। ভিতরে গিয়ে কী কী বই পাওয়া যাবে? খুশবাই, সাঝের পার, লন্ধ্র রেণু, ওষ্ঠরাগ প্রভৃতি। 39 কোন বই বিক্রি করে লোকটা পয়সা কামাতে চায়? ফরাসি বই। নেক্সট, সেই ভরসায় ঢুকলুম। প্রাবন্ধিক কোথায় ঢুকলেন? ফ্রেন্স বুকশপে। 41 প্রাবন্ধিক যখন ফ্রেন্স বুকশপে ঢুকলেন তখন বাইরের আবহাওয়া কেমন ছিল? বাইরে জোরে বৃষ্টি পড়ছিল। 42 আজব শহর কলকাতাই বটে, একথা বলার কারণ কি? কারণ লোকটি শুধু ফরাসি বই বিক্রি করে পয়সা কামাতে চায়। 43 এন্তার ফরাসি বইগুলি কেমন? গাদা গাদা হলদে আর সাদা মলাটওয়ালা। এন্তার শব্দের অর্থ কী? এন্তার শব্দের অর্থ হচ্ছে প্রচুর বা অজস্র। নেক্সট, কিছু সাজানো গোছানো কিন্তু যত্রতত্র ছড়ানো, কিসের কথা বলা হয়েছে? ফরাসি বইয়ের কথা বলা হয়েছে। মনে রাখবে, যত্রতত্র মানে যেখানে সেখানে। 46 ফরাসি দোকানদার কলকাতা এসে কি হয়ে গিয়েছে? বাঙালি হয়ে গিয়েছে। 47 ফরাসি দোকানদার কাদের মতো বইগুলি সাজিয়ে রেখেছে? বাঙালি দোকানদারদের মতো। পরের প্রশ্ন 48 প্রাবন্ধিক কিভাবে তার ধেনোমার্কা ফরাসি শ্যাম্পেন চালিয়েছিলেন? সকলের আশীর্বাদে, শ্রীগুরুর কৃপায়, ব্যাকরণকে গঙ্গাযাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে প্রাবন্ধিক ধেনোমার্কা ফরাসি শ্যাম্পেন চালিয়েছিলেন। 49 প্রাবন্ধিক কার কৃপায় ব্যাকরণকে গঙ্গাযাত্রায় বসিয়েছিলেন? শ্রীগুরুর কৃপায়। প্রাবন্ধিক উচ্চারণের মাথায় কি ঢেলেছিলেন? ঘোল। 51 ধেনোমার্কা শব্দের অর্থ কী? ধেবড়া ধরনের। 51 শ্যাম্পেন কি? শ্যাম্পেন হচ্ছে ফরাসি দেশের ঝকঝকে ওয়াইন, এক ধরনের মদ। 52 প্রাবন্ধিকের ধেনোমার্কা ফরাসি শ্যাম্পেন শুনে কে খুশি হয়েছিলেন? মেম সাহেব। আম্মতর শব্দের অর্থ কী? আমার মতো। আম্ম শব্দের অর্থ কী? আমিও।
55 অতি সযত্নে তিনি আমার বইয়ের ফর্দ টুকে নিলেন। কে প্রাবন্ধিকের বইয়ের ফর্দ টুকে নিলেন? ফরাসি বইয়ের দোকানদার। নেক্সট 56 সে ভরসাও দিলেন। বইয়ের দোকানদার প্রাবন্ধিককে কোন ভরসা দিয়েছিলেন? বই আসা মাত্র প্রাবন্ধিককে খবর দেবেন। 57 সঙ্গে সঙ্গে 7 সমুদ্র 13 নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পাওয়ার আনন্দে সুখ দুঃখের দু চারটা কথাও বলে ফেললেন। কে দু চারটে কথা বলে ফেললেন? উত্তর হবে ফরাসি বইয়ের দোকানদার। নেক্সট, ফরাসি বইয়ের দোকানদার কত মাস হলো এদেশে এসেছেন? 3 মাস। 59 নম্বর, তাই ইংরেজি যথেষ্ট জানেন না। ফরাসি বইয়ের দোকানদারের ইংরেজি যথেষ্ট না জানার কারণ কি? তিনি 3 মাস হলো এদেশে এসেছেন। 60 নম্বর, তবে কাজ চালিয়ে নিতে পারেন। কে কোন ভাষা বলে কাজ চালিয়ে নিতে পারেন? ফরাসি বইয়ের দোকানদার সামান্য ইংরেজি বলে বই বিক্রির কাজ চালিয়ে নিতে পারেন। 61 বইয়ের দোকান তার নয়, তবে বইয়ের দোকানটি কার? দোকানে যিনি বসেছেন তার বান্ধবীর। 62 বান্ধবীর অনুপস্থিতিতে দোকানদার কেন দোকানে বসেন বা বসেছেন? ফরাসি ভাষা ও সাহিত্য প্রচারের উদ্দেশ্যে। নেক্সট 63 নম্বর, পৃথিবীর কি অদ্ভুত রীতি, সুরি দোকানে জেকে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে। ওদিকে দেখো, দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেচতে হয়। সুরি বানানের মাথায় একটা চন্দ্রবিন্দু হবে। বলছে এই আলোচ্য উক্তিটি কার বা এই আলোচ্য উক্তিটি কে করেছেন? তুলসী দাস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। কে দোকানে বসে মদ বিক্রি করে? সুরি। কাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেচতে হয়? দুধওয়ালাকে। সুরি শব্দের অর্থ কি? মদ বিক্রেতা। 66 এতদিন পৃথিবীর লোক কোথায় জমা হতো ফরাসি বেচবার জন্য? প্যারিসে। 67 বুঝলুম কথা সত্যি। কার কথাটি প্রাবন্ধিকের সত্যি বলে মনে হয়েছে? তুলসী দাসের কথাটি। 68 একটি বাঙাল ছোকরা দোকানে ঢুকে কি জিজ্ঞাসা করেছিল? দেখো, কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা। বন্ধুরা, নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে ছড়িয়ে দাও, কারণ ইউটিউবে এই প্রথম বিশ্বাস টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি কেবি স্যার তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আমি কিন্তু একদম টেক্সট খুঁটিয়ে এমনভাবে প্রশ্নোত্তর তৈরি করেছি, এখান থেকে একটা কোশ্চেন দিলেও তোমরা 100% কমন পাবে। আর অবশ্যই সেকেন্ড সেমিস্টারের সমস্ত প্রশ্ন উত্তরের ক্লাস এবং বিশ্লেষণ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আমার চ্যানেলের প্লেলিস্টে একটা ফোল্ডারের মধ্যে সমস্ত ভিডিও পেয়ে যাবে। উত্তর, কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা। নেক্সট 69 আমার মনে বড় আনন্দ হলো। কোন কথা শুনে প্রাবন্ধিকের মনে আনন্দ হয়েছিল? একটি বাঙালি ছেলের কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা একথা জিজ্ঞাসা করা শুনে। নেক্সট, আমার মনে বড় আনন্দ হলো। প্রাবন্ধিকের মনে আনন্দ হওয়ার কারণ কি? একজন বাঙালি হয়ে ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে, অর্থাৎ বাঙালি খানিকটা এগিয়ে গিয়েছে, এই কথা ভেবে প্রাবন্ধিকের মনে আনন্দ হলো। কমার্শিয়াল আর্টের অর্থ কি? বাণিজ্যিক শিল্প। 72 বাঙালি ছেলেটি যখন ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই চেয়েছিল ততক্ষণে প্রাবন্ধিক কোন বই পেয়েছিলেন? হিটলার চরিত্র বর্ণন পেয়েছিলেন। 73 ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি। প্রাবন্ধিক কোন বই পেয়েছিলেন? হিটলার চরিত্র বর্ণন। হিটলার চরিত্র বর্ণন বইটি কি দিয়ে গড়া বা কি দিয়ে লেখা হয়েছিল? কোন বিষয় নিয়ে লেখা হয়েছিল? উত্তর, নুরনবর্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে লেখা হয়েছিল বা তৈরি। দস্তাবেজ কি? দস্তাবেজ হচ্ছে নানা প্রকারের দলিল। 76 তার পরিচয় বইখানাতে আছে। হিটলার চরিত্র বর্ণন বইতে কিসের পরিচয় আছে? হিটলার সম্বন্ধে তার দুশ্মন ফরাসিরা কিভাবে, মানে হিটলার সম্বন্ধে তার দুশ্মন ফরাসিরা কিভাবে তার পরিচয় আছে। নেক্সট, হিটলারের দুশ্মন কারা? ফরাসিরা। দুশ্মন মানে হচ্ছে শত্রু। 78 এ বইখানার পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম। লেখক কোন বইয়ের পরিচয় দিতে লেখা শুরু করেছিলেন? হিটলার চরিত্র বর্ণন বইয়ের পরিচয় দেবেন বলে লেখা শুরু করেছিলেন। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি।
৭৯ হিটলার চরিত্র বর্ণন বইটির পরিচয় দিতে গিয়ে প্রাবন্ধিকের কোন অংশ শেষ না হতেই ভোরের কা কা শব্দ শোনা গিয়েছিল? গৌরচন্দ্রিকা। ভোরের কাক কাকা করে লেখককে কি স্মরণ করিয়ে দিয়েছিল? উত্তর, কলম ফুরিয়ে গিয়েছে, আরেকদিন হবে। ৮১ গৌরচন্দ্রিকা এর অর্থ কী? ভূমিকা বা মুখবন্ধ। শেষ প্রশ্ন উত্তর ৮২ নম্বর, আরেকদিন হবে। কি আরেকদিন হবে? লেখা। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে আজব শহর কলকাতা থেকে একদম বাছাই করে মানে টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।